Hello dear students, welcome to my class, welcome to my channel. আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, পড়াশোনার মধ্যে আছো। আজকে একটা নতুন টপিক নিয়ে তোমাদের সঙ্গে যুক্ত হওয়া। অনেকের কাছে পরিচিত এবং অপরিচিত দুই ব্যক্তিত্বই আমি হতে পারি। একটু পরিচয় দিয়ে নিই। আমি নন্দিতা ঘোষ। আমি আপনাদের সাধারণতভাবে বাংলা এবং সিডিপি বিষয় দুটো দেখিয়ে থাকি। প্রত্যেক দিনের ক্লাসে বলি এবং হয়তো যতদিন ক্লাসগুলো করাবো ততদিন বলবো। অর্থাৎ যতদিন ক্লাসের সাথে যুক্ত থাকবো। আমি সাধারণতভাবে আপনাদের বাংলা এবং সিডিপির বিষয়টা দেখিয়ে থাকি। এই মুহূর্তে আমরা বাংলায় যে বিষয়গুলো দেখাচ্ছি সেটি হচ্ছে বাংলা ব্যাকরণ ভিত্তিক, যেখানে দাঁড়িয়ে আপনি আপনার নিজেকে প্রিপেয়ার করতে পারেন এবং দেখতে পারেন বাংলা গ্রামারের বিষয়গুলোকে অনেক সহজ ভাষায় বুঝতে পারবেন। তার জন্য আমাদের একটি প্লেলিস্ট তৈরি করা রয়েছে। তার সাথে সাথে SLST, যেটা 2025-এ বাংলার জন্য নবম থেকে দশম পর্যন্ত আমাদের প্রত্যেকটি টপিক হাতে ধরে করানোর চেষ্টা করা হচ্ছে। তার সাথে সাথে সাহিত্যের ইতিহাস এবং অন্যান্য বিষয়গুলোকেও অলমোস্ট 60 ডেজের মধ্যে, অর্থাৎ 60 দিনের মধ্যে করানোর চেষ্টা করা হবে। কারণ আমরা সকলে পজিটিভিটির সাথে পরীক্ষার জন্য এগোচ্ছি। যারা নেগেটিভিটির সাথে বা অন্যান্য বিষয়গুলো ধরে এগোবেন, ক্লাসগুলো তাদের জন্য নয়। ঠিক আছে? তৃতীয় বিষয়, একটু সিডিপির বিষয় বলে নিই। সিডিপির বিষয়টা হচ্ছে আমরা মূলত ভাবে শিশু মনস্তত্ত্বকে বুঝে থাকি, যেখানে দাঁড়িয়ে শিশু সম্পর্কে আমরা কিছু কথা বলি। আজকে সে বিষয়ে কথা বলবো না, আজকে বাংলা নিয়ে কথা বলবো। আমরা সপ্তাহে 4 দিন আপনাদের বাংলার ক্লাস এবং 2 দিন আপনাদের সিডিপি ক্লাস দিয়ে থাকি। এইবারে বিষয়টা হচ্ছে, আমার চ্যানেলের নাম বি ইয়োরসেলফ বাই নন্দিতা ঘোষ। আমার নিজস্ব একটি চ্যানেল এবং সাধারণতভাবে স্টুডেন্টদের সুবিধার্থে, স্টুডেন্টদের কিছু সাহায্য করার জন্য এই ক্লাসেস গুলো নেওয়া বা তৈরি হওয়া, এই চ্যানেলটি তৈরি হওয়া, সরাসরি যাতে আমি আমার স্টুডেন্টদের সাথে যুক্ত হতে পারি। এবং তার সাথে সাথে আরো একটি কথা বলে রাখার, অনেকের হতে পারে মনে যে ক্লাসেস করাচ্ছে, ইফ ক্লাসেস করাচ্ছে তো দেন আফটার দ্যাট কোনো কোচিং সেন্টার বা বিজনেস সাথে কোনো যুক্ত হতে পারে, নিশ্চয়ই কোনো পেইড সেকশনে ভর্তি হওয়ার কোনো বিষয় হতে পারে। একেবারেই নয়। আপনারা যারা নিজেরা পড়াশোনা করছেন বা যারা আরো একটু বেশি গাইডেন্স চাইছেন নিজের মতো করে পড়াশোনার বাইরে, তাদের জন্য ক্লাসেস গুলো তৈরি করা হয়েছে। অবশ্যই আশা করছি যে আপনাদের এই ক্লাসেস গুলো হেল্প করবে। সাধারণ থেকে একটু বাইরে গিয়ে ক্লাসেস গুলোকে নেওয়া হয়েছে, সহজ সরল ভাষায় নেওয়া হয়েছে। যারা কাজ করছেন বা যারা শিক্ষকতা আর পরীক্ষাকে সামনে রেখেও আরো বিভিন্ন জায়গায় নিজেদেরকে কাজের সঙ্গে বা অন্যান্য বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা ফোনের একটা ক্লিকে আপনি ক্লাসেস গুলো দেখে নিজের বিষয়বস্তুকে আহ আরো অনেক বেশি সিকিউর করতে পারেন এবং পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তার উদ্দেশ্যে ক্লাসগুলো করানো। এবং যে পরীক্ষার জন্য আপনার এই বাংলা ক্লাসেস গুলো কাজে লাগতে পারে, যেহেতু আজকে বেঙ্গলি গ্রামারের ক্লাস আপনারা দেখতে পাচ্ছেন, বাংলা গ্রামারের ক্লাস বা ব্যাকরণের ক্লাস, সেহেতু আপনাকে মনে রাখতে হবে এগুলো আপনি যে কোনো পরীক্ষায় যান, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষায় বা তার থেকে উঁচু স্তরের পরীক্ষা, যেখানে দাঁড়িয়ে বাংলা গ্রামার আমাদের অংশ বিশেষ হিসাবে রয়েছে পরীক্ষার মাধ্যমে, সে প্রত্যেকটি জায়গায় আপনাদের এই গ্রামার গুলো কাজে আসবে। গ্রামার গুলো একটু খটোমটো ভাষায় আমাদের বইগুলোতে লেখা থাকে, সেগুলোকে একটু সহজ ভাষায় প্রেজেন্টেশন করা। আগের দিন লাস্টে যে ক্লাসটি করিয়েছিলাম সেটি কারকের ক্লাস, সেটা কিন্তু আমাদের 12 নম্বর ক্লাসেস ছিল। গ্রামারের বিষয়ে প্রচুর রিকোয়েস্ট এসছে আমার কাছে, প্রচুর কোয়েরি এসছে যে আমি যাতে গ্রামার গুলোকে আরো কিছুটা করাই এবং SLST পরীক্ষার আগে যেন কমপ্লিট করি, সেই সমস্ত রিকোয়েস্ট কিন্তু আমি দেখি এবং পাই। এ সাপেক্ষে একটি কথা বলে রাখার, আগের ক্লাসেস গুলো দেখে নেবেন, একটু আপনাদের সুবিধা হবে। অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে সেটা করবেন। আজকে যে বিষয়টা দেখানোর চেষ্টা করব, 11 নম্বর ক্লাসটা দেখে তারপরে এই ক্লাসটা দেখবেন, আমি সকলকে রিকোয়েস্ট করব। কেন? কারণ আজকের ক্লাসটি হচ্ছে কারকের একটি অনুশীলনের মধ্যে। কারককে আমরা একভাবে দেখেছি, এইবারে সেই দেখাটা বা বোঝাটাই তো শেষ কথা নয়, আমরা তো অ্যাপ্লাই করব ব্যাকরণের বিশেষত্ব অ্যাপ্লিকেশনে। আপনাকে কখনোই, বেশিরভাগ ক্ষেত্রেই একটা দুটো প্রশ্ন আপনি অবশ্যই পেতে পারেন, যদি 30 নম্বরের প্রশ্ন থাকে আপনি অবশ্যই পেতে পারেন যে কারক কথাটির অর্থ কি, বা আমাদের বাংলা ব্যাকরণের ক্ষেত্রে পুরুষ কোন কাজে লাগে, আমাদের এরকম প্রশ্ন আসতে আমরা দেখতে পারি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকরণের বিষয় বা গ্রামাটিক্যাল যে কোনো সাবজেক্টের আপনি বিষয় বলুন না কেন, সেটা কিন্তু কিসের সাথে যুক্ত বলুন তো? সেটা কিন্তু আমাদের প্রয়োগের সাথে যুক্ত। অর্থাৎ সেগুলো আপনাকে পরীক্ষার খাতায় কিন্তু অ্যাপ্লিকেবল, ম্যাথসের মতো অনেকটা। তাই সেগুলো আপনাকে দেখতে হবে। তার জন্যই সরাসরি ভাবে আপনাদের সাথে আরো একটি রেকর্ডেড ভার্সনের ক্লাস কারকের উপর শেয়ার করা, যাতে আপনি বুঝতে পারেন যে বিভক্তির পরিবর্তনে আপনি বহু কারককে কিন্তু পেতে পারবেন। মানে আপনি কর্তৃকারকের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু বিভক্তিকেই পাবেন, বা
কর্মকারকের ক্ষেত্রে বা অধিকরণ কারকের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু বিভক্তিকেই পাবেন এরকম কিন্তু কোনো মানে নেই। মনে রাখবেন আমাদের বাংলার ক্ষেত্রে মাত্র 4টি বিভক্তিকে নিয়ে আমরা কাজ করি। সেক্ষেত্রে প্রচুর অনুসর্গের সহায়তায় আমরা কারককে নির্ণয় করে থাকি। আজকে কিছু আলাদা ধরনের উদাহরণ সম্পর্কে আলোচনা, এগুলো আপনি প্রচুর বইয়েও পাবেন। তার সাথে সাথে যে বিষয়টা বইয়ে তো আমরা নিশ্চয়ই পাবো, আমাদের নির্ধারিতভাবে বলা থাকে যে এগুলো কোন কারক। আজকে সেই বিষয়টার একটু এক্সপ্লেনেশন বেস ক্লাস। আশা করছি আপনাদের সকলের হেল্প হবে ক্লাসটি। যদি অবশ্যই হেল্প হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, এবং চ্যানেলটি পাশে থেকে সাবস্ক্রাইব করতে হবে। একটু সরাসরি প্রবেশ করি আমাদের কারকের প্রশ্নে। কি কি এসছে আমরা একটু দেখব, ঠিক আছে? এবং নিজের মতো করে সেগুলোকে বুঝে আমরা সলভ করব। অবশ্যই যাদের পরবর্তীতে প্রশ্ন থাকবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই তাদের উত্তর দেব। আদারওয়াইজ আমি একটা ক্লাস নিয়ে আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। যদি বলেন লাইভ ক্লাসের কথা, লাইভ ক্লাসের জন্য আপনাদের তরফ থেকে একটা আমার আর কি বলবো সহযোগিতা প্রয়োজন। সেটা হচ্ছে যে আমি লাইভ ক্লাস নিলে সেরকম একটা নির্দিষ্ট শিডিউলে নিতে হবে। আপনাদের বেশ কিছু জন স্টুডেন্টস যারা রয়েছেন তারা যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জানান তাহলে অবশ্যই লাইভ ক্লাস নিয়ে আমি যুক্ত হব। মাঝে মাঝেই লাইভ ক্লাস নিয়ে যুক্ত হই, তবে সবসময় সম্ভব হয় না আমার কাজের জন্য। চলে আসি টপিকে। অনেকটা কথা বললাম, যারা কথাগুলো শুনবেন পরে শুনে নেবেন, কিন্তু আগে ক্লাসটা করুন, ঠিক আছে? একটু এগিয়ে যাবেন। প্রথমে প্রশ্ন হচ্ছে আমরা কারককে পড়েছি। কারক কি জিনিস হয়ে থাকে? কারক হচ্ছে মূলত সেই বিশেষ্য বা সর্বনাম পদ যার সাথে ক্রিয়ার সরাসরি সম্বন্ধ রয়েছে। অর্থাৎ ক্রিয়াকে প্রশ্ন করে আপনি যার উত্তর পাচ্ছেন সেটাই হচ্ছে গিয়ে মূলত কারক। এবারে আপনাকে শুধুমাত্র দেখতে হবে যে সেই কারকের ক্ষেত্রে আমরা কি কি বিষয়কে পাচ্ছি। আমরা কর্তৃকারককে পেয়েছি, আমরা কর্মকারককে পেয়েছি, আমরা অপাদান কারককে পেয়েছি, আমরা নিমিত্ত কারককে পেয়েছি, আমরা করণ কারককে পেয়েছি, অধিকরণ কারককে পেয়েছি এবং সম্প্রদান কারককে পেয়েছি। এই প্রত্যেকটি বিষয় আপনি কিন্তু পাবেন। অপাদান আমাদের পেলাম এবং অধিকরণ আমি একটুখানি মনে করিয়ে দিয়ে তারপর উদাহরণে প্রবেশ করছি, ঠিক আছে? কর্তৃকারকের ক্ষেত্রে যিনি কাজ করছেন তাকে আমরা কর্তৃকারক বলছি। খুব ভালো করে দেখুন, কাকা এসেছেন। আসার কাজটি কে করেছেন? কাকা এসেছেন। খুব সাধারণ একটা উদাহরণ, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা কিন্তু সাধারণেই ভুল করি। এসেছে এইটি হচ্ছে গিয়ে ক্রিয়া, খুব ভালো করে বুঝবেন। এসেছে এটি হচ্ছে ক্রিয়া। কে করছেন কাজটি? আসার কাজটি করেছেন কাকা কিন্তু করেছেন। খুব ভালো করে দেখুন যে আমরা যখন প্রশ্ন করি আমরা হঠাৎ করে লক্ষ্যই করি না যে কাজটি কে করছে। কাজ হচ্ছে গিয়ে ক্রিয়া। দেখবেন খুব ভালো করে প্রশ্ন করে কাজটি যিনি করছেন তিনি হচ্ছে কর্তৃকারক। নদী বহে চলে, এটি আপনার কাছে কোন কারক বলে মনে হচ্ছে? আমরা একটু এক্সাম্পলটা আইডেন্টিফাই করে দিই। আমাদের কাছে এটি কর্তৃকারক, কারণ কাকা যেহেতু আমাদের আন্ডারলাইন বা অন্য মার্ক করা রয়েছে, রেড মার্কের প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা দেখবো যে এগুলো নির্দিষ্ট একটি কারকের অন্তর্গত, সেগুলোকে আমরা নির্ণয় করার চেষ্টা করছি। যিনি কাজ করছেন তিনি কর্তৃকারক। কে দিয়ে প্রশ্ন করলে মূলত ভাবে আমরা কিন্তু তার উত্তর পাচ্ছি এবং সেখানে কিন্তু আমরা কর্তৃকারক করছি, ঠিক আছে? নদী বহে চলে, কে বহে চলছে? নদী কিন্তু বহমানতার কাজ করছে। এইবারে একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, যেটা পরবর্তী অংশতেই আমি পড়াবো, সেটা হচ্ছে জল পড়ে। আপনি এই জলকে যদি প্রশ্ন করেন তাহলে দেখবেন কি পড়ছে আপনি এটি প্রশ্ন করবেন। তখনই আপনার মনে প্রথম কনফিউশন আসবে, ম্যাডাম আমরা তো কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক পাই, কিন্তু আমরা যখন পড়েছি তখন কিন্তু আমি দেখতে পেয়েছি যে কি দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারকে পাচ্ছি। কিন্তু জল পড়ে কথাটি কিন্তু আমরা দেখতে পারবো সেখানে কর্তৃকারক হচ্ছে। আমি প্রথমে নদীর বহমানতার কথা বলে দিই। নদী বহে চলে, কে বহে চলছে? এভাবে যদি আমরা প্রশ্ন করি দেখুন উত্তর পাচ্ছে। সাধারণভাবে যদি আপনি প্রশ্ন পেয়ে থাকেন বহে চলাতে একটি কাজ ক্রিয়া, সেটি আপনারা সকলেই জানেন। যদি এভাবে প্রশ্ন পেয়ে যান অবশ্যই কিন্তু ঝটপট করে উত্তরটা লিখে দেবেন, অবশ্যই ভাবনা চিন্তা করে। এইবারে যে প্রশ্নটা আপনাদের সম্মুখে প্রথমে আসে বা অনেকের প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে জল পড়ে কথাটি। অনেকের মনে হতে পারে জল তো নিজেই পড়ছে। খুব ভালো করে বুঝবেন কিন্তু, জল তো নিজেই পড়ছে বা জলের নিজের একটা পড়ার ধর্ম রয়েছে এরকম একটা মনোভাব আপনার মধ্যে আসতে পারে। কিন্তু আপনি খুব ভালো করে বুঝবেন এই যে জল পড়ার বিষয়টা আপনি প্রশ্ন করলে দেখতে পারবেন যে কি পড়ে আপনাকে কিন্তু প্রশ্ন করতে হচ্ছে। কি বললাম? কি পড়ে আপনি কিন্তু প্রশ্ন করছেন, ঠিক আছে? তার মানে আপনার মনে হতে পারে তাহলে তো এটা কর্ম হলো, তাহলে এটা করতে কি করে হলো? কিন্তু আপনাকে বুঝতে হবে অবশ্যই এটা কর্ম, কিন্তু বাক্যের প্রথমে অবস্থিত এমন কোনো কর্ম যদি কর্তা স্বরূপ বিহেভিয়ার বা ব্যবহার করে সেটাকে আমরা কিন্তু কর্তৃকারক বলে থাকি। ভালো করে বুঝবেন, বাক্যের প্রথমে অবস্থিত কোনো কর্ম যদি কর্তের মতো বা কর্তার মতো বিহেভিয়ার করে তখন আমরা তাকে বলে থাকি হচ্ছে কর্তৃকারক।
বোঝাতে পারলাম? আপনার এখন প্রশ্ন হতে পারে যে ম্যাডাম আপনি বললেন সমস্ত ঠিক আছে, কিন্তু তাহলে জল কি নিজে নিজে পড়ে না? জল পড়ছে, আকাশ থেকে পড়ার পর জল পড়ছে, ঠিক তেমনই ভাবে ট্রেন চলছে। আপনি খুব ভালো করে ভাবুন তো, ট্রেন কি নিজে চলতে পারে? বা আপনি আরো একটা উদাহরণ নিন, বাঁশি বাজে, বাঁশি এমন ব্যবহার করছে যেন সে নিজে বাজছে। বাঁশি কি নিজে বাজতে পারে? এইটুকুনি আপনি ভাববেন। এগুলো সমস্তই কিন্তু কর্তৃকারকের উদাহরণ। কে বাজে? বাঁশি বাজে। খুব আইডেন্টিফাই করলে আপনি হয়তো উত্তর পেয়ে যাচ্ছেন, বাট এক্সপ্লেনেশনটা কিন্তু ডিফারেন্ট, আপনাকে সেটা বুঝতে হবে। কোনো কারণে যদি ঘুরিয়ে প্রশ্ন আসে, আপনি যেন সেখানে অবুঝ ভাবে না থেকে যান বা উত্তর দিতে না পারবেন এরকম যেন অবস্থা না হয়। বোঝাতে পারছি আমি আপনাকে? জল পড়ে, পাতা পড়ে, বাঁশি বাজে, ট্রেন চলছে, এইরকম ধরনের প্রত্যেকটা উদাহরণ কিন্তু আমাদের কর্তৃকারকের উদাহরণের মধ্যে পড়ে। কেন কর্তৃকারকের উদাহরণের মধ্যে পড়ছে? কে বা কি দিয়ে প্রশ্ন করার জন্য নয়। বাক্যে প্রথমে অবস্থিত কর্তা যদি কর্ম যদি কর্তা স্বরূপ বিহেভিয়ার করে, তখন আমরা তাকে কর্তৃ বলে থাকি। অবশ্যই জল পরের পরে যদি পাতা নড়ে কথাটা হতো, এই পাতাকে কিন্তু আমরা কর্মই বলতাম, কর্তৃ বলতাম না, এটা আপনি মনে রাখবেন। একই সেন্টেন্সের মধ্যে যদি থাকতো, কারণ সেটি বাক্যে অবস্থিত প্রথম কর্ম নয়, দ্বিতীয় কর্ম। আশা করছি ক্লিয়ার আপনাদের কাছে। যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাকে। পাখি পাকা পেঁপে খায়। পাখি পাকা পেঁপে খায়, কি খায়? পেঁপে খায়। এটা হচ্ছে কি দিয়ে প্রশ্ন, তার মানে এটা কর্ম হতো। যদি আমি পাখির কথা বলে থাকি, পাখির নিচে দাগ আছে, কে খাচ্ছে? খাওয়ার কাজটি কে করছে? পাখি করছে। তার মানে কি হলো? এটা কিন্তু আমাদের কর্তৃকারক হয়ে গেল। কি কারক হলো? এটা কিন্তু আমাদের কর্তৃকারক হলো। রেডিও চলছে, সেম অ্যাজ এটার ক্ষেত্রেও সেমই উদাহরণ। অবশ্যই আপনারা একটু কমেন্ট সেকশনে এটা আমাকে জানাবেন যে রেডিও চলছে উদাহরণে তাহলে আমাদের এটার উত্তর কি হবে, অর্থাৎ এটি কোন কারকের উদাহরণের মধ্যে পড়ছে। আপনারা সকলেই উত্তর দেবেন যে কোন কারকের উদাহরণের মধ্যে পড়ছে যে রেডিও চলছে। খুব ভালো করে বলবেন এবং পারলে কেউ এটিকে বিশ্লেষণ করে যদি বলেন তাহলে আরো বেশি ভালো হয়। আপনারও ধারণাগত বিষয়টি ক্লিয়ার থাকবে, আমারও ধারণাগত বিষয়টি ক্লিয়ার থাকবে, যে আপনারা বুঝতে পেরেছেন। আশা করছি ক্লিয়ার। ছোট্ট একটু ক্লাস, বুঝতে বেশিক্ষণ সময় লাগবে না। একটু বিভক্তির ওপরেও আমরা আজকে কাজ করব বা সম্বন্ধ পদের উপর, ঠিক আছে? এইবারে আমাদের যে উদাহরণটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে অন্ন চাই প্রাণ চাই। খুব ভালো করে প্রশ্ন করুন, কি চাই? আপনাদের প্রশ্ন তো এরকম হবে, কি চাই? উত্তর পাচ্ছেন অন্ন চাই এবং প্রাণ চাই। এবার অনেকের কাছে এরকম হতে পারে বা মনে হতে পারে যে অন্ন চাইছি প্রাণ চাইছি, এটা তো কাজ করাকে আইডেন্টিফাই করছে। কিন্তু এই দেখুন, এই চাওয়ার কাজটা কে করছেন এখানে কিন্তু উহ্য রয়েছে। আমি যদি বলি তাহলে আমার জন্য উহ্য, আপনি যদি বলেন আপনার জন্য উহ্য কিন্তু রয়েছে। এবং খুব আইডেন্টিফাই করলে বুঝতে পারবেন এখানে কিন্তু কর্তা নেই, এবং কি দিয়ে প্রশ্ন করলে আপনি কিন্তু সরাসরি উত্তর পাচ্ছেন। এবং তার জন্য এটা কি হবে বলুন তো? অবশ্যই কিন্তু এটি কর্ম হয়ে যাবে, অর্থাৎ আমাদের কর্মকারক হয়ে যাবে। আপনি সাধারণ উত্তর পাচ্ছেন ঠিকই, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে ভুল করে থাকি। অন্ন চাই প্রাণ চাই বা অন্ন চাই বস্ত্র চাই, এরকম যদি আমি কথা বলে থাকি, মনে হয় যে না আমি নিজে স্লোগান দিচ্ছি, আমি কাজটি করছি, তার মানে এটা হয়তো গিয়ে এই চাওয়ার কাজটা হচ্ছে গিয়ে কাজ হচ্ছে, এবং তার জন্য এটাকে আমরা কিন্তু কর্তৃকারক অনেক সময় ডিফাইন করে থাকি বা অন্যান্য কোনো কারকে ডিফাইন করে থাকি। মনে হচ্ছে তথাকথিত ভাবে ভুল হয় না, কিন্তু আপনি যখন করতে যাবেন দেখবেন বিষয়টা কতটা জটিলতার জায়গা যাচ্ছে, আর বিশেষ করে যখন এক্সামে আমরা করতে যাই তখন দেখবেন জটিলতার জায়গাটা কিন্তু অনেকটা বেড়ে যায়। বুলবুলিতে ধান খেয়েছে, কে ধান খেয়েছে যদি প্রশ্ন করতাম, খাওয়ার কাজটি হচ্ছে গিয়ে ক্রিয়া, এখানে খুব ভালো করে বুঝবেন। একেবারে হাতে ধরে ধরে করানো হচ্ছে, যাতে করে কোথাও কোনো সমস্যা না থাকে কারকের ক্ষেত্রে। পরের দিন আমরা সমাসের কাজটাও কিন্তু করব। ক্রিয়া, খাওয়াটা হচ্ছে ক্রিয়া। কি খেয়েছে? ধান খেয়েছে। কি দিয়ে উত্তর পাচ্ছেন, তার মানে এটা কি হলো? এটা কিন্তু কর্ম হয়ে গেল। কি কারক হলো? কর্মকারক। প্রত্যেকটিকে ভালো করে এক্সপ্লেনেশন লেভেলে নিয়ে গিয়ে বুঝে তারপর কিন্তু এক্সপ্লেন করবেন। যদি আসতো যে কে খেয়েছে, কে খেয়েছে, খাওয়ার কাজটি কে করেছে? বুলবুলিতে করেছে, তাহলে তখন সেটা কিন্তু আমাদের কর্তৃকারক হতো, অর্থাৎ বুলবুলিতে যদি দাগ থাকতো তাহলে কিন্তু আমাদের সেটা কর্তৃকারক হতো, ঠিক আছে? তারপর কি বলছে? অনুরোধ তার এড়ানো কঠিন। কি এড়ানো কঠিন? প্রশ্ন কিন্তু এরকম হবে, কি এড়ানো কঠিন? অনুরোধ তার এড়ানো কঠিন। কার অনুরোধ? তার অনুরোধ এড়ানো কঠিন। তাহলে কি আমাদের এই তারটা কি তাহলে কর্তৃকারক হবে? খুব ভালো করে বুঝবেন তো।
একেবারেই না কিন্তু, ঠিক আছে? মনে রাখবেন। তার অনুরোধ এড়ানো কার কঠিন? এই যে এড়ানোর কাজটা কে করছে সেটা কিন্তু আপনার প্রশ্ন হবে। কোনোদিন যদি এদিক থেকে ওদিকে প্রশ্ন দিয়ে দেয় তাহলে যেন আপনার কাছে সঠিক উত্তরটুকু বা ধারণাটুকু থাকে। প্রশ্ন কিভাবে করতে হয়, ক্রিয়াকে আপনি প্রশ্ন করবেন। সেটা এড়ানোর কাজ হোক না কেন, ধান খাওয়ার কাজ হোক না কেন, প্রাণ চাই, বস্ত্র চাই, বা অন্ন চাই, হোয়াট এভার ইট বি, যা কিছুই হোক না কেন, সেই প্রত্যেকটির ক্ষেত্রে আপনি কি করবেন বলুন তো? ক্রিয়াকে প্রশ্ন করবেন। ক্রিয়াকে প্রশ্ন করে যদি সঠিক উত্তর পান তাহলে অবশ্যই সেই নির্দিষ্ট কারকটি হবে। যদি উত্তর না পান, ক্রিয়াকে প্রশ্ন করতে কিন্তু জানতে হবে, অর্থাৎ সঠিক উপায় করবেন। এখন কি দিয়ে অনুরোধ এড়ানো কঠিন এরকম নিশ্চয়ই আপনি প্রশ্ন করবেন না, বা অন্যভাবে কিছু প্রশ্ন করবেন না। প্রশ্ন করতে জানতে হবে। প্রশ্নের ক্ষেত্রেও আমরা কিন্তু ভুল করি। তার জন্য বারবার করে বলা, অনুরোধ তার এড়ানো কঠিন। অনুরোধ কি এড়ানো কঠিন? অনুরোধ এড়ানো কঠিন। তার মানে কি হবে? আমাদের কিন্তু এটি কর্মকারকের উদাহরণ হয়ে যাবে। কারণ কি দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর পাচ্ছি, এছাড়াও আমরা মূলতভাবে ব্যাখ্যা করতে পারছি, এবং যিনি অনুরোধটিকে এড়াচ্ছেন তিনি কিন্তু এই তার ব্যক্তিটি নয়, ব্যক্তিটি আমি। যিনি বলছেন, যিনি কথাটি বলছেন তার পক্ষে এড়ানো কঠিন, তার দ্বারা কিন্তু এড়ানো হবে, এইটুকুনি আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। ছেলেরা লাঠি খেলে। ছেলেরা কি খেলে? ছেলেরা কি খেলে? প্রশ্নটা এরকম হয়, কি মনে হয় যে ছেলেরা কি খেলে এটা কিসের উদাহরণ হতে পারে? কি দিয়ে প্রশ্ন করলে আপনার হঠাৎ করে মনে হবে কি খেলে? কি দিয়ে প্রশ্ন করছি তার মানে কর্ম হবে? একেবারেই না। কিসের দ্বারা খেলে, বিষয়টা এভাবে প্রশ্ন হবে। এইমাত্রই এই জন্য তো আপনাকে বলছিলাম যে প্রশ্ন করতে আমাদের কিন্তু জানতে হবে যে প্রশ্নটা আদেও করব কিভাবে। কি দিয়ে প্রশ্ন করলেও প্রশ্নের উত্তর পেয়ে গেলাম এটাই কিন্তু সীমাবদ্ধ নয়, প্রশ্নকে সঠিকভাবে করতে জানতে হবে। কি খেলে, বিষয়টা এরকম ভাবে আসলো, মূলত ভাবে বিষয়টা হচ্ছে তারা কি দিয়ে খেলে, এটা আপনার প্রশ্ন হবে। তার মানে এই প্রশ্নটা কিন্তু আমার ভুল হয়ে গেল। আমার প্রশ্ন কি হবে তাহলে? ছেলেরা কি দিয়ে খেলে। কি দিয়ে বা দ্বারা, কিছুর সহিত, এই ধরনের বাক্য যদি করা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কি হবে? সেটা কিন্তু করণ কারক হয়ে যাবে, আমরা সকলেই জানি। কি কারক হবে? করণ কারক হবে। দ্বারা দিয়ে, এই যে ছেলেরা কি খেলছে? লাঠি দিয়ে খেলছে। বুড়োরা কি খেলছে? তাস খেলছে। মনে রাখবেন উপকরণ যদি এক থাকে তাহলে অবশ্যই সেটা কিন্তু করণ কারকের অন্তর্গত হয়, ঠিক আছে? কি খেলছে, এটাও কি খেলে দিয়ে প্রশ্ন করছেন, বাট কি খেলে প্রশ্নটা তো নয়, কি দিয়ে খেলে প্রশ্নটা, বিষয়টা এরকম কিছু দিয়ে তারা খেলছে, তাস দিয়ে তারা খেলছে বা তাস খেলছে। উপকরণ এবং খেলার নাম দুটোই কিন্তু এক, এই জন্য আমাদের কিন্তু এটা কি হয়ে যাবে বলুন তো? এটা কিন্তু করণ কারকের অন্তর্গত হয়ে যাবে। কারা খেলছে? বুড়োরা খেলছে। কারা দিয়ে প্রশ্ন করলে যদি প্রশ্ন উত্তর করতে হতো, খেলার কাজটি কারা করছে, বুড়োরা করছে, সেটা কিন্তু কর্তৃকারক হতো। ছেলেদের ক্ষেত্রেও তাই, কারা খেলছিল? আমাদের ছেলেরা খেলছিল। ছেলেদের পক্ষে যদি প্রশ্ন হতো তাহলে এটা কিন্তু কর্তৃকারক হয়ে যেত। আশা করছি ক্লিয়ার ভাবে বোঝাতে পারছি আমি। চলে আসি আমাদের পরবর্তী প্রশ্ন। চার পাঁচটা বলতে 10-15টার মতো একটা অনুশীলনী রয়েছে, যে আমার মনে হলো এটা ঝটপট করে আপনাদের একটু দেখিয়ে দেওয়া প্রয়োজন, কারণ পরীক্ষা সময় দ্রুততার সাথে বয়ে যাচ্ছে এবং আমাদের কাছে মূলত ভাবে সময়ের পরিমাণ সত্যিই কম। কারণ আমি বলছি ঠিকই যে নবম দশমের জন্য আমি কেবলমাত্র আপনাদের দেখিয়ে যাব, এবং সেটাও কতটা সম্পূর্ণতার সাথে সম্পূর্ণ করা, ইটস আ রেসপন্সিবিলিটি। সো এবং একাদশ দ্বাদশও কোথাও গিয়ে করানো দরকার, সেখানে দাঁড়িয়ে কতটা কি মানে সম্পূর্ণরূপে করা সম্ভব হবে এটা একটা বিশাল বড় প্রশ্ন। কিন্তু মূলত ভাবে আমি প্রত্যেকদিন আপনাদের ক্লাস দেওয়ার চেষ্টা করছি, আশা করছি আপনাদের হেল্প হবে। আমি আশা করছি যাদের অগাধ টাকা নেই, যারা ব্যবহার করতে পারছেন না টাকার, বা যারা ভাবছেন যে বড় বড় ইনস্টিটিউট গুলোকে ভর্তি হতে পারেনি, তারা এই ক্লাসগুলোকে দেখতে পারেন। আমি এটুকুনি বলতে পারি, আপনাকে সেখানে যে এটুকুনি আপনাকে দেখানো হতো বা হবে, আপনি তার থেকে অনেক সহজ ভাষা আপনি এখানে বুঝতে পারবেন। হ্যাঁ, চ্যানেলটা এই মুহূর্তে ছোট, তবে আস্তে আস্তে আশা করছি স্টুডেন্টদের সহযোগিতায়, মানুষের ভালোবাসা, আশা করছি চ্যানেলটা কিন্তু এগিয়ে যাবে। সো দেখা যাক কি বলছে, দেখো। তোমা দিব সর্বস্ব একথা কহিল। এই কহার কাজটা কে করছে? আমি, বা যিনি বলছেন তিনি করছেন। কিন্তু দ্য থিং ইজ যে তোমা দিব, তোমাকে দেব কাজটি, এরকম। কাকে দেব এভাবে আপনি প্রশ্ন করছেন, তাই তো? কাকে দেব। এইবারে দ্য থিং ইজ আমাদের কোয়েশ্চেনিংটা না এরকম হবে না, কার জন্য দেব বা কিসের জন্য দিচ্ছি, বিষয়টা কিন্তু এইভাবে প্রেজেন্টেবল হবে। একটু অন্যরকম বলে আপনাদের মনে হচ্ছে, মানে এভাবেও কি হয় নাকি, এভাবে এক্সপ্লেনেশন হয় নাকি, বা এভাবে প্রশ্ন আমরা করব কি করে, তাহলে বুঝবো কি করে?
দেখবেন এরকম কিছু কিছু উদাহরণ রয়েছে, যে বেলা যে পড়ে গেল জলকে চল। আপনার জলকের নিচে যদি দাগ থাকে সেটা কিন্তু অবশ্যই নিমিত্ত কারক হবে। কিসের জন্য যাচ্ছে এই কথাটি আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে, বা কোনো কিছুর উদ্দেশ্যে করছে এরকম অর্থে প্রকাশিত হচ্ছে কিন্তু। ঠিক আছে, তাহলে কি বলছে, তোমা কথাটা আমাদের এখানে কার জন্য অর্থে প্রকাশিত হচ্ছে, মূলত ভাবে এটি কিন্তু নিমিত্ত কারকের উদাহরণ আপনাকে মাথায় রাখতে হবে। কিছু কিছু কারক আপনার কাছে একটু কোয়েশ্চেন মার্ক বলে মনে হবে, সেগুলো কিছু কিছু উদাহরণই হয় যেগুলো আমাদের মূলত আসে। যেমন নিমিত্ত কারকের ক্ষেত্রে খোকার জন্য দোলনা আনা হলো, এইরকম যদি প্রশ্ন থাকে, তোমা দিব সর্বস্ব এ কথা কহিনু, বা এই যে জলকে বেলা যে পড়ে গেল জলকে চল, জলকের নিচে যদি দাগ থাকে তাহলে অবশ্যই সেটা নিমিত্ত কারক হবে, এটুকুনি মাথায় রাখবেন। বাড়ি পালিয়েছিলে, মানে বাড়ি থেকে পালিয়েছিলে এই কথাটি প্রকাশিত হচ্ছে। বাড়ি পালিয়েছিলে কোথায়, এভাবে প্রকাশিত করে বাড়ি থেকে কোনো একটা আগেকার দিনে গল্প কথায় হয়তো জিজ্ঞেস করা হচ্ছে। বাড়িতে পালিয়েছিলে তো হয় না, বাড়ি থেকে কিভাবে পালিয়েছিল বা বাড়ির থেকে পালিয়ে কোথায় ছিল এই কথাটি হয়তো তাকে জিজ্ঞেস করা হচ্ছে। থেকে অর্থে প্রকাশিত হচ্ছে কোনো একটা নির্দিষ্ট স্থান থেকে। আমরা মূলত ভাবে দেখেছি যে রক্ষিত, ভীত, পরিত, এইরকম ধরনের বিষয়গুলো যখন হবে তখন মনে রাখবেন সেটা কিন্তু অপাদানের মধ্যে হবে। কিন্তু যখন একটা নির্দিষ্ট স্থান থেকে হচ্ছে, মানে আমি বলতে চাইছি কোনো একটি নির্দিষ্ট স্থানকে বোঝাচ্ছে, কোনো একটি নির্দিষ্ট কালকে বোঝাচ্ছে, কোনো একটি নির্দিষ্ট বিষয়বস্তুকে স্থায়ীভাবে বোঝাচ্ছে। ঠিক আছে, এইরকম অর্থে যদি কোনো কিছুকে বোঝায় তাহলে কিন্তু আমাদের অধিকরণ হবে। উদাহরণ দিন ম্যাম, একটু বুঝতে পারছি না। ব্যাপারটা হচ্ছে এরকম, ছাদ থেকে জল পড়ে আর ছাদ থেকে নদী দেখা যায়, এই দুটোর মধ্যে পার্থক্য আছে কিন্তু। কোনো একটা জায়গা থেকে পতিত অর্থে প্রকাশিত হচ্ছে, কোনো একটা নির্দিষ্ট স্থায়ী জায়গা থেকে কোনো একটা জায়গাকে দেখার অর্থে প্রকাশিত হচ্ছে। জানবেন যে যদি কোনো নির্দিষ্ট স্থায়ী জায়গা থেকে কোনো কিছুকে এক্সপ্লেনেশন দেওয়া হয়ে থাকে, বা কোথা থেকে আপনি পালিয়ে গেছেন, আমি যদি কোনো স্থানকে পেয়ে থাকি নির্দিষ্টভাবে, যে স্থানটি স্থায়ীভাবে প্রকাশিত হচ্ছে, অবশ্যই সেটা কিন্তু আমাদের কিসের মধ্যে, অধিকরণের থেকে কিন্তু আমরা পেতে পারি। কিন্তু আপনি সেই ভাবটা বুঝবেন। মানে আপনাকে যদি প্রশ্নটা এরকম করা হয় যে কোথা থেকে পালিয়ে গেছে, বাড়ি থেকে পালিয়ে গেছে, কিন্তু ভাবটি প্রকাশিত হচ্ছে কিভাবে সেটুকুনি আপনি দেখুন। যে কোথা থেকে আমরা যখন অধিকরণের পরিবর্তে, যখন আমি অধিকরণ বলছি, যখন আমরা অপাদানের কথা যখন করি, তখন দেখবেন বলছি যে আমরা কিছু থেকে রক্ষিত, কিছু থেকে ভীত, কিছু থেকে পতিত, কিছু থেকে চালিত, কিছু থেকে উৎপন্ন, এই ধরনের যে বিষয়বস্তুগুলো রয়েছে, সেগুলোর ভাব যদি বিষয়বস্তুর মধ্যে প্রকাশিত হয় তখন কিন্তু সেটা আমাদের অধিকরণের বিষয় হয়। এইবারে আপনি বলবেন তাহলে এতগুলো বিষয় আমি এক্সপ্লেনেশন করলাম কেন, আপনি তার পরের ওয়ার্ডটাকেও আপনাকে দেখতে হবে, এইটুকুনি আমার বলার উদ্দেশ্য। পালিয়ে যাওয়ার অর্থে কোথাও থেকে উৎপন্ন হোক, কোথাও থেকে পতিত হোক, ভীত হোক, এই প্রত্যেকটি অর্থে যেখান থেকে চ্যুত হচ্ছে এরকম একটা বিষয়কে আইডেন্টিফাই করছে, সেখানে স্থির নেই এরকম ভাব যদি কোনো সেন্টেন্সের দ্বারা প্রকাশিত হয় তখন কিন্তু সেটা আমাদের অবশ্যই কিন্তু অপাদান কারক হবে। এইটুকুনি মনে রাখবেন, ঠিক আছে? কারণ এরকম উদাহরণে প্রচুর জটিলতা হয়। তিলে তেল থাকে, তিল থেকে তেল হয়, এই দুটোর মধ্যে পার্থক্য কি বলেন তো, দুটোর নিচেই তিলের দাগ থাকবে। এবার তিল থেকে তেল হয়, দেখুন উৎপন্নের ভাবটি প্রকাশিত হচ্ছে, তখন আপনাকে পুরো সেন্টেন্সের ভাবটি বুঝতে হচ্ছে। কিন্তু তিলে তেল থাকে, আমি বলতে চাইছি প্রশ্ন, কোথায় তেল থাকে, দেখুন নির্দিষ্ট একটি স্থায়ী তিল কণাকে বোঝানো হচ্ছে, তার মানে সেটা কি হলো, সেটা কিন্তু অধিকরণ কারক। আমি আশা করছি বোঝাতে পারলাম। নির্দিষ্ট স্থানের ভাবকে যদি প্রকাশিত হয় যেখানে বিষয়বস্তু স্থির রয়েছে, এরকম অর্থে যদি প্রকাশিত হয় তখন সেটা আমাদের অধিকরণ হবে। যখন দেখবেন কোথাও থেকে উৎপন্ন হচ্ছে, পতিত হচ্ছে, ভীত হচ্ছে, পালিয়ে যাচ্ছে, কোথাও থেকে ঝরে পড়ছে, গাছ থেকে পাতা ঝরে পড়ছে, আমি যদি এই কথাটি বলি তখন কিন্তু সেটা আমাদের অপাদান কারকের উদাহরণ হবে, কারণ সেটা পতিত হচ্ছে, এরকম অর্থে প্রকাশিত হচ্ছে। এবার বসন্তকালে পাতা হয়, এই যে নির্দিষ্ট কালকে আমি ব্যাখ্যা করলাম বা কোনো নির্দিষ্ট বিষয়কে, স্থানকে ব্যাখ্যা করলাম যেখানে স্থির রয়েছে বিষয়টা, এরকম ভাব যদি প্রকাশিত করি, মনে রাখবেন সেই নির্দিষ্ট বাক্যটি কিন্তু অধিকরণ কারকের অন্তর্গত। প্রচুর প্রশ্ন আসে অধিকরণ এবং অপাদানের মধ্যে। আরেকটা যেটা আসে সেটা হচ্ছে গিয়ে কর্ম এবং করণের মধ্যে। এরকম কিছু কিছু বিষয় রয়েছে। আরেকটা যেটা আসে যেটা হচ্ছে গিয়ে প্রথম দিকে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে কর্তৃ এবং কর্মের মধ্যে যেখানে দাঁড়িয়ে আমাদের প্রথম কর্ম কিন্তু অ্যাজ আ কর্তৃ হিসাবে ব্যবহৃত হচ্ছে, এর কিন্তু উদাহরণ আপনি প্রচুর এসএসসি বা এসএলএসটি জিনিসপত্রে পাবেন, মাদ্রাসার ক্ষেত্রে পাবেন, বা আপনি যেখানে ডাব্লিউবি এর পরীক্ষা দিতে যাবেন, ডাব্লিউবি বলছে কেন, বাংলা গ্রামারের যে কোনো বিষয়বস্তু, এখান থেকে প্রশ্নগুলো আসে। সাধারণতভাবে
যদি তোমাকে প্রশ্ন এমনি নর্মালি করা হয়ে থাকে তখন তো তুমি পারবে, কিন্তু ঘুরিয়ে প্রশ্ন করার জন্য এই তিনটে জায়গা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আরো একটা উদাহরণ দেখুন, গাড়ি দিল্লি ছাড়লো, কোনো একটি নির্দিষ্ট স্থানকে বোঝাচ্ছে। ঠিক আছে, কিন্তু এই যে নির্দিষ্ট স্থানকে আমি বললাম, কিন্তু এই নির্দিষ্ট স্থানে দেখুন কোথাও গিয়ে ছাড়ার কথা প্রকাশিত হয়েছে, কোথাও থেকে চ্যুত অর্থে ব্যাপারটি প্রকাশিত হয়েছে। যখন এরকম ভাব প্রকাশিত হবে তখন কিন্তু আমাদের কি হবে বলুন তো, আমাদের সেটা অপাদান কারক হবে। ঠিক আছে, আমাদের সেটা কিন্তু অপাদান কারক হবে। বাস বর্ধমানে পৌঁছলো, বর্ধমানের নিচে বাস দাগ রয়েছে, অর্থাৎ আমাদের রেডমার্ক করা রয়েছে। বাস কোথায় পৌঁছালো, নির্দিষ্ট একটি স্থানের কথা বলা রয়েছে, যে স্থানটি কিন্তু স্থির, সেখান থেকে ছেড়ে পৌঁছাচ্ছে না এরকম একটা অর্থে নয়, কিন্তু সেই নির্দিষ্ট স্থানে স্থির হয়ে পৌঁছাচ্ছে। যখন আমরা এরকম ভাবকে প্রকাশ করব, মনে রাখবেন সেটা কিন্তু অধিকরণ কারক হবে। ঠিক আছে, আমি কি বোঝাতে পারলাম? অধিকরণ কারক হবে। একটু ভালো করে বুঝবেন প্রত্যেকটা বিষয় আমরা কি বলতে চাইছি। যখন নির্দিষ্ট একটি স্থানকে বোঝাচ্ছে যেটা স্থির অর্থে প্রকাশিত হচ্ছে, যদি বাসটি পৌঁছলো হতো সেই বিষয়টা কিন্তু আলাদা হতো। কোনো একটা নির্দিষ্ট জায়গায় যখন এলেন, কোনো ব্যক্তি একটি স্থানকে আইডেন্টিফাই করছে, তখন কিন্তু সেটা অধিকরণ কারক হচ্ছে। একটু এলোমেলো মনে হবে, আরো কিছু উদাহরণ যখন আপনি প্র্যাকটিস করবেন আপনার কাছে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। লাস্ট কিছু উদাহরণ আমরা আজকে দেখার চেষ্টা করব। ছাগলে কি না খায়, কিসে দিয়ে প্রশ্ন করতে হবে, যে কিসে কি না খায়, যদি আপনি এরকম প্রশ্ন করতে পারেন, বা কে কি না খায় এরকমও পড়তে পারেন। এরকম প্রচুর হতে পারে। এবার দ্য থিং ইজ, আপনাকে প্রশ্ন কিভাবে করতে হবে বলুন তো। প্রথমে আগে দেখে নেবেন যে ক্রিয়া কোনটা, খায়, খাওয়ার কাজটি কে করছে, ছাগলে। এইবারে ছাগলের নিচে দাগটি রয়েছে, তাহলে আমাদের এখানটায় কি কারক হবে, অবশ্যই তাহলে আমরা যেই কারক বলি তাহলে সেই কারক হবে, অর্থাৎ আমরা কিন্তু কর্তৃর আন্ডারে এটাকে ফেলবো। ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে, সেম অ্যাজ হবে। বলার কাজটি কে করছে দেখুন, যদি দেখেন যে বলার কাজটি পাগলে করছে, অবশ্যই ক্রিয়া যে করছে সে অবশ্যই আমাদের কিন্তু কর্তৃকারক হবে। বৃথা গঞ্জ দশাননে, গঞ্জনা কাকে করছেন, দশাননে। গঞ্জনা কি দশানন করছেন, খুব ভালো করে প্রশ্ন করতে বুঝবেন, বা থিঙ্কিং বা ভাবটা বাক্যের বুঝতে হবে আপনাকে। বৃথা গঞ্জ দশাননে, এই যে গঞ্জনা করার কাজটি এটা কে করছে, নিশ্চয়ই কোনো ব্যক্তি করছে যার নাম এখানে উজ্জ্ব রয়েছে, খুব ভালো করে বুঝবেন। দশাননকে গঞ্জনা করা হচ্ছে, দশানন কিন্তু নিজে গঞ্জনা করছেন না। তার মানে আপনার প্রশ্ন কি হবে, যে কাকে গঞ্জনা করা হচ্ছে, কাকে বৃথা গঞ্জনা করা হচ্ছে, কাকে দিয়ে আপনি প্রশ্ন করলে দেখুন উত্তর পাবেন। তার মানে অবশ্যই এটা আমাদের কি হবে, আমাদের কর্মকারক হবে, কারণ কি দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কিন্তু উত্তর পাচ্ছি। ঠিক আছে, পণ্ডিত ইঙ্গিতে বোঝে, পণ্ডিত কিসে বোঝে, প্রশ্ন এরকম হবে কিসে বোঝে, কিসে দিয়ে প্রশ্ন করলে আপনাদের কি উত্তর হতে পারে, পণ্ডিত ইঙ্গিতে বোঝে। এটা তার মানে কি দিয়ে প্রশ্ন করলে বা কিসের দ্বারা বা দিয়ে যদি আপনি প্রশ্ন করেন, দুটোর ক্ষেত্রেই কিন্তু আপনি উত্তর পাবেন। পণ্ডিত কিসে বুঝছে, পণ্ডিত কিন্তু ইঙ্গিতে বুঝছে। যদি এরকম ভাব কোনো অর্থে প্রকাশিত হয়, বাচ্চারা খেলা করছে, লাঠি দিয়ে খেলা করছে, কি দ্বারা খেলা করছে, কি দিয়ে খেলা করছে, কিসের ভাবটি প্রকাশিত হলে এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার আর কি বলে এটাকে, করণ কারক হবে। ঠিক আছে, সে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে, আমি যদি এই ভাবটি প্রকাশ করি, বা সে সাইকেল রেসে জিতেছে, এরকম ভাব প্রকাশ করতে আপনাকে বুঝতে হবে বাক্যের ভাব কোথা থেকে প্রকাশিত হচ্ছে। যদি দেখেন যে সেই নির্দিষ্ট ভাবটি কোনো একটা দিয়ে মূলত ভাবে কোনো একটি কাজ, যেই কাজটি তার দ্বারা প্রকাশিত হচ্ছে বা তার দ্বারা সম্ভব হচ্ছে বা তার দ্বারা কাজটি শেষ হচ্ছে। আমরা যখন করণ কারকের মূলত ভাবে সংজ্ঞা পড়েছিলাম তখন দেখবেন দেখানো হয়েছিল যে কোনো একটি নির্দিষ্ট বিষয়বস্তুর দ্বারা যখন আপনার কাজ কমপ্লিট হচ্ছে, কোনো একটি নির্দিষ্ট বিষয়বস্তুর দ্বারা বা তার সাহায্যে কাজটি সম্পূর্ণ হচ্ছে। বৈঠা দিয়ে নৌকোটি বেয়ে চলেছে, এই যে দিয়ে, কি দ্বারা বা দিয়ে, বা নৌকো দিয়ে আপনি কিন্তু গঙ্গা পারাপার হলেন, বা নৌকোয় গঙ্গা পারাপার হওয়া গেল। এই যে নৌকোয় গঙ্গা পারাপার হওয়া গেল কথাটা বললাম,
খুব ভালো করে বুঝবেন নৌকো তার সাথে সাথে যায়নি, বা আপনি নিশ্চয়ই নৌকোটাকে ঠেলে ঠেলে নিয়ে যাননি, নৌকোর দ্বারা কিন্তু আপনি গঙ্গাটা পার হয়েছেন। যদি এরকম ভাব প্রকাশিত হয় তখন কিন্তু আপনি নিশ্চয়ই সেই নির্দিষ্ট স্থানের জায়গায় কিন্তু করণ কারকের উদাহরণ হিসাবে সেটিকে নিতে পারেন। টাকায় কিনা হয়, কিসে কিনা হয়? টাকায় কিনা হয়। এই কিসের প্রশ্ন দ্বারাই আমরা যখন সরাসরি উত্তর পাবো সেটা কিন্তু অবশ্যই আমাদের করণ কারকের উদাহরণ হয়ে যাবে। তাছাড়াও আপনি যেটা করবেন, কি দিয়ে, কি দিয়ে কিনা হয়, কিসের দ্বারা কিনা হয়, এরকম ভাবে প্রশ্ন করে কিন্তু দেখতে পারেন। প্রশ্ন যদি সঠিক পরিমাণে দেখছেন খাপ না খাচ্ছে তাহলে বিভিন্ন ভাবে প্রশ্ন করে দেখুন। প্রথমে দেখবেন যে ক্রিয়ার সাথে তার আদৌ সম্পর্ক আছে কিনা। যদি সম্পর্ক থেকে থাকে তাহলে তার এক্সপ্লেনেশন করুন যে কিভাবে প্রশ্নকে করা যায়। সঠিক এক্সপ্লেনেশন কি বসছে? এবার কোথা থেকে কিনা হয় আমি নিশ্চয়ই এরকম প্রশ্ন করব না। কিসে কিনা হয় এটা প্রশ্ন করতে পারি। কাকে কেনা হয় কিনা হয় এ কথা আমি নিশ্চয়ই করব না। কি কিনা হয় এরকম নিশ্চয়ই করব না। অর্থাৎ কি, কিসে, কাহার দ্বারা, অপাদানের ক্ষেত্রে বা সম্প্রদানের ক্ষেত্রে কোথায়, অপাদানের থেকে কোথা হতে, এরকম নিশ্চয়ই প্রত্যেকটার ক্ষেত্রে দেখুন। যদি একেবারেই না জানা থাকে এই প্রত্যেকটার ক্ষেত্রে দিয়ে দেখুন যে কোনটার দ্বারা আপনার কাজ কিন্তু কমপ্লিট হচ্ছে, মানে কোনটা দিয়ে আপনার কারকের সঠিক প্রশ্নটি আপনি করতে পারছেন এবং সঠিকভাবে উত্তর পেতে পারছেন। যদি দেখেন যে সঠিক প্রশ্নের সঠিক উত্তর পাওয়া যাচ্ছে তাহলে অবশ্যই আপনাকে কিন্তু বুঝতে হবে যে সেটা কিন্তু সেই নির্দিষ্ট কারকের অন্তর্গত। কি কি কারক আমরা মূলত ভাবে দেখার চেষ্টা করলাম। আমরা মূলত ভাবে মোটামুটি এখানে সমস্ত কারকই ছিল, যেটা ছিল না মনে হয় সম্প্রদান কারকটা দেওয়া হয়নি। নিমিত্ত থেকে শুরু করে, কর্তৃ থেকে শুরু করে, কর্ম, করণ, অধিকরণ এবং অপাদান প্রত্যেকটার উদাহরণ কিন্তু আমরা এখানে দিয়েছি এবং এক্সপ্লেনেশন করার চেষ্টা করেছি। এবার আপনার মনে হতে পারে যে তাহলে বিষয়গুলো কি সঠিকভাবে ক্লিয়ার হলো না, কি আরো কিছু করা দরকার বা আরো কিছু প্রশ্নের প্র্যাকটিস করা দরকার? যেটা আপনাকে এখানে বুঝতে হবে, আপনাকে কিন্তু সরাসরি ভাবে এভাবে প্রশ্নের উত্তর বা কোনো বইয়ের থেকে প্রশ্ন না তুলে দিতে পারে। বইয়ের থেকে তুলে দেবে না তো কোথা থেকে দেবে ম্যাডাম? আপনাকে কিন্তু আপনার টেক্সট থেকে উত্তর দিতে পারে। আমি বোঝাতে পারছি? আপনাকে বীর হনুমান, চণ্ডীর আদেশে বীর হনুমান যখন কলিঙ্গ দেশে ছাড়খাড় করলো, আপনাকে বীর হনুমানের নিচে কিন্তু দাগ দিতে পারে। অর্থাৎ সেখান থেকে আপনাকে কারক নির্ণয় করতে হবে। এইবারে এই প্রশ্নগুলো তাহলে কেন করালেন ম্যাডাম? এগুলো হচ্ছে কি একটা ডেমো কপি যেখানে দাঁড়িয়ে আপনি প্রশ্ন করতে শিখবেন। আপনাকে জানতে হবে ক্রিয়া কোনটা এবং সেখানে দাঁড়িয়ে কোনটাকে কি দিয়ে প্রশ্ন করলে কোন প্রশ্নের উত্তরটা পাওয়া যায়। আপনি যদি সেটা আইডেন্টিফাই করতে পারেন আপনি কিন্তু কারক নির্ণয় করতে পারবেন। তো মূলত ভাবে চেষ্টা করবেন যে এভাবে প্রত্যেকটা বিষয়কে বুঝে দেখার। আরেকটা যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে প্রশ্ন কিন্তু টেক্সট ভিত্তিক হবে, মানে টেক্সটের উপর ডিপেন্ড করে আপনাকে কিন্তু ব্যাকরণে প্রশ্ন করা হবে। তাই ব্যাকরণের প্রত্যেকটা বিষয়ে সম্পর্কে সঠিক ধারণা রাখা আপনার কিন্তু দরকার। কোনো গোলমেলে ধারণা নয়, প্রথমে মনে রাখবেন। আরো একবার বলে দিই, অনেক সময় অনেকগুলো বিষয় দেখানোর জন্য জটিলতা তৈরি হয়। সঠিকভাবে সবসময় সঠিক জিনিসটা এক্সপ্লেনেশন করা সম্ভব হয় না। কারণ আমরা প্রত্যেকটা যখন লেকচারে বসি প্রত্যেকটা লেকচারই কিন্তু আলাদা হয়। কর্তৃকারকের ক্ষেত্রে আপনি কি দিয়ে প্রশ্ন করছেন বা কে দিয়ে প্রশ্ন করছেন, দেখবেন যে কাজটি সে নিজে করছে কিনা। যদি ব্যক্তি নিজে কাজটি করে থাকে, রমা ডাক্তারকে ডেকে আনো, এই ডেকে আনার কাজটা কি আমি করছি? আমি বলছি কাজটি কে করছে ডেকে আনার? রমা কিন্তু করছে। ডেকে আনার কাজ যদি রমা করে থাকে রমা কিন্তু কর্তৃকারক, আপনি কিন্তু নন। আমি বোঝাতে পারছি? রমা ডাক্তারকে ডেকে আনো, এই ডেকে আনার কাজটা যিনি করছেন তিনি হবেন কর্তৃকারক। বোঝাতে পারলাম? ডাকা বিষয়টা ইম্পর্টেন্ট নয়, ডেকে যিনি আনছেন তিনি ইম্পর্টেন্ট। আমাদের বাক্যের ভাবকে বুঝতে শিখুন। যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। বারবার করে বলছি, কারকের থেকে 2 নম্বর 3 নম্বরের প্রশ্ন আপনি ধরে রাখুন। প্রত্যেকটা জায়গায় আসে, এখানেও আসবে, যেখানে আপনি পরীক্ষা দিতে যাবেন সেখানেই আসবে। কারক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। আর আপনাকে যদি সমাজ বুঝতে হয়, সমাজের ক্লাস বুঝতে হয়, তাহলে কিন্তু অবশ্যই কারককে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা থেকে বিলং করে, যেখানে আপনাকে কারক বুঝতে হবে। সেটা আপনি যখন সমাজ পড়বেন বা যখন আপনাকে সমাজ দেখানো হবে তখন আপনি বুঝতে পারবেন। কর্তৃকারকের ক্ষেত্রে আপনি কি দিয়ে প্রশ্ন করবেন? কর্মের ক্ষেত্রে আপনি কাকে দিয়ে প্রশ্ন করবেন? কাকে বা কার দ্বারা কি দিয়ে হলো কাজটি, এরকম অর্থে মূলত ভাবে বলা হয়ে থাকে যে কোনো একটি নির্দিষ্ট বিষয়বস্তুর আধারে কিন্তু প্রকাশিত হচ্ছে। যখন আপনি করণ কারকে চলে আসলেন তার সাহায্যে কিন্তু কাজটি কমপ্লিট করছেন। এই যে নৌকোর সাহায্যে আপনি নদীটি পার করলেন, নৌকোতে নদী পার করলাম, আমি যদি এই কথাটি বলে রাখি, নৌকোর দ্বারা কিন্তু বা নৌকো দিয়ে কিন্তু আপনি নদীটা পার করেছেন, এরকম ভাব প্রকাশিত হচ্ছে। যদি এরকম ভাব প্রকাশিত হয় জানবেন সেটা কিন্তু করণ কারক। আর মনে রাখবেন, খেলার বিষয়বস্তু এবং খেলার নাম যদি একই হয়ে থাকে তখন সেটা কিন্তু করণ কারকের উদাহরণের মধ্যে পড়ে, কর্তৃকারকের উদাহরণের মধ্যে পড়ে না। ঠিক আছে? বুঝবেন খুব ভালো করে কি বলতে চাইছি। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে সম্প্রদান কারক।
নির্দিষ্টভাবে কোনো একটা বিষয়বস্তুকে আপনি কাউকে দান করছেন। ধোপাকে কাপড় দান করো। আমি যদি এই কথাটি বলে থাকি যে ধোপাকে কাপড় দান করো। সেকেন্ড উদাহরণ আপনি নিয়ে নিন। সেকেন্ড উদাহরণ, ধোপাকে কাপড় দাও। এই ধোপাকে কাপড় দেওয়ার কাজটা কিন্তু এখানে দাঁড়িয়ে কোথাও গিয়ে দেওয়ার কাজটা হয়তো ধোয়ার কাজে দেওয়া হয়েছে। যদি ধোয়ার কাজে দেওয়া হয়ে থাকে আপনাকে মাথায় রাখতে হবে সেটা কিন্তু এই যে নির্দিষ্ট কি দাও, এই নির্দিষ্ট কাপড়টি কিন্তু আমাদের কর্ম হয়, এবং কাকে দিচ্ছেন এখানে বিষয়বস্তু কিন্তু আমাদের আলাদা একটা ভূমিকা পালন করে। তখন কিন্তু আপনি কাকে দিয়ে প্রশ্ন করলে আপনি তাকে কিন্তু কর্ম পাবেন। কিন্তু ধোপাকে কাপড় দান করো, এই যে ধোপা, এখানে কিন্তু আপনি তাকে সম্প্রদান হিসাবে দেখতে পারবেন। কেন সম্প্রদান হয়ে গেল ম্যাডাম এখানে? যখনই আপনি দান করছেন তার মানে আপনি নিঃস্বার্থভাবে কোনো বিষয়বস্তুকে তার হাতে তুলে দিচ্ছেন। আপনি তার থেকে পাওয়ার এক্সপেকটেশন রাখছেন না। কিন্তু আমি যখন বলছি ধোপাকে কাপড় দাও, এই কথাটা বললে আমি আপনার থেকে কাপড় পাওয়ার এক্সপেকটেশন রাখছি, কারণ মূলত ভাবে ধোপাকে আমরা কাপড় ধুতে দিই। বোঝাতে পারছি? যখনই এক্সপেকটেশন নেই আপনি, বা কোনো ভিক্ষুককে আপনি টাকা দান করলেন, এই যে আপনি কোনো ভিক্ষুককে টাকা দান করলেন, তার থেকে আপনি নিশ্চয়ই বলবেন না আমি আপনাকে 2 টাকা দিয়েছি, ব্যাংকে আপনি আপনি অ্যাজ আ ব্যাংক হিসাবে আমাকে সুদ দিন। আমরা তো ব্যাংকে তাই করি, তাই তো? ব্যাংকে টাকা জমাই, তার থেকে সুদ এক্সপেকটেশন রাখি। কিন্তু যখন ধোপার কথা বলা হচ্ছে বা কোনো ভিক্ষুককে আপনি দান করছেন, তার থেকে নিশ্চয়ই কোনো এক্সপেকটেশন রাখছেন না। মনে রাখবেন, কোনো ধরনের ঘুষ খাওয়া, কোনো ধরনের চিটিংবাজি করা বা কোনো ধরনের কোনো বিষয়বস্তু, এগুলো কিন্তু কখনোই সম্প্রদান কারকের উদাহরণ হতে পারে না। ট্রাফিক পুলিশকে আপনি টাকা দিলেন, এটা কখনোই, বা কাউকে আপনি ফিস দিলেন, কখনোই সেটা কিন্তু কি নয়, সেটা কিন্তু সম্প্রদান নয়। মনে রাখবেন, সম্প্রদান হচ্ছে সেই জিনিসটা যেটা ভগবানকে নিবেদিত, ধোপাকে নিবেদিত, গরিবকে নিবেদিত, কারো চরণে নিবেদিত। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। এই যে দেওয়ার বা নিবেদনের যে কাজটা, সেটার সাথে কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের কিন্তু সম্পর্ক নেই। এটা যখন আপনি দিচ্ছেন, নিঃস্বার্থভাবে দিচ্ছেন এবং কোনো এক্সপেকটেশন রাখছেন না তার থেকে আপনি কিছু ফিডব্যাক পাবেন। আপনি যদি 100টা লাড্ডু গণপতিকে চড়ান বা গণেশকে চড়ান, তাহলে আপনি মাথায় রাখবেন যে আপনি এক্সপেকটেশন রাখতে পারেন না, তাহলে আপনি আমাকে 100 বছরের আয়ু দিন। সেটাকে কখনোই সম্প্রদান বলেন। আর আরেকটা বিষয় মনে রাখবেন, সম্প্রদান হচ্ছে সেই বিষয়টা বা সেই জিনিসটা যেই পাত্রে আপনি পবিত্র পাত্রে দান করছেন। সেই পাত্রটি কোনো ব্যক্তি হতে পারে, কোনো বস্তু হতে পারে, ভগবানের চরণ হতে পারে, যে কোনো বিষয়বস্তু হতে পারে। সেই নির্দিষ্ট পাত্রটি আপনার মনে হতে পারে পাত্র বলতে কোনো একটা নির্দিষ্ট পাত্র হয়তো হতে পারে, বা সম্প্রদান বলতে হয়তো দান বিষয়টাকে বোঝাতে পারি, বা যে নির্দিষ্ট হয়তো কাপড়টাকে দিচ্ছি, যে টাকাটাকে দিচ্ছি বা যে নিবেদনটাকে দিচ্ছি সেটা হতে পারে। একেবারেই নয়। মনে রাখবেন, সম্প্রদান হচ্ছে সেই জিনিসটা যেটা আপনি কোনো একজন ব্যক্তিকে, বস্তুকে, যে নির্দিষ্ট মানুষটিকে আপনি দান করলেন, এটা হচ্ছে গিয়ে সম্প্রদান। কোনো একজন ভগবানের নির্দিষ্ট কোনো ভগবানের চরণে আপনি কোনো প্রার্থনা নিবেদন করলেন, এই যে চরণে নিবেদন করলেন, সেই নির্দিষ্ট চরণ যুগল কিন্তু আমাদের কাছে সম্প্রদান কারণ। আমি বোঝাতে পারছি? তারপরে যদি অপাদানে চলে আসি, যে কোনো নির্দিষ্ট স্থান থেকে কোনো বিষয়বস্তু পড়ছে, কেউ কোথাও থেকে পালিয়ে গেছে, ট্রেনটি স্টেশন থেকে ছাড়লো, গাছের থেকে পাতা পড়লো, এই যে বিষয়গুলো প্রত্যেকটা ঘটছে, মনে রাখবেন এগুলো সমস্ত কিছু অপাদান কারকের অন্তর্গত। অবশ্যই নির্দিষ্ট একটি স্থানকে ডিফাইন করছে, কিন্তু মনে রাখবেন সেখানে ভাবটা ইম্পর্টেন্ট, ফিলিংটি ইম্পর্টেন্ট। কিরকম ভাব প্রকাশিত হচ্ছে এটা আপনার দেখা বিষয়বস্তু। পাতা কি আপনার ওখানে থেকে যাচ্ছে, নাকি পাতাটি ঝরে পড়ে যাচ্ছে? গ্রীষ্মকালে পাতা ঝরে পড়ে যাচ্ছে, এই গ্রীষ্মকালে বলছি, আহ বলো ওটাকে কি কালে পড়ে, ভুলে গেছি। তো এরকম যদি ঝরার কাজ যদি প্রকাশিত হয়, মনে রাখবেন সেটি কিন্তু অপাদান কারকের প্রকাশিত হচ্ছে, ঠিক আছে? কিন্তু নির্দিষ্ট স্থানে যদি কোনো বিষয়বস্তু থেকে যায়, কোনো বিষয়বস্তু রইলো, কোনো বিষয়বস্তুর কালকে বোঝালেন, কোনো বিষয়বস্তুকে কেউ বিশেষজ্ঞ সেই বিষয়টি বোঝালেন, সেটা কিন্তু অধিকরণ কারকের হবে। যে লঙ্ঘিতে হইবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, ঠিক আছে? এই যে রাত্রি নিশীথে কথাটা ব্যবহার হলো, কখন প্রকাশিত হচ্ছে? কোনো একটি নির্দিষ্ট স্থানকে প্রকাশিত হলে, বা কোন একটি নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে আপনি যদি অভিজ্ঞ হয়ে থাকেন যে তিনি অঙ্কে তুখর, বা রমেশচন্দ্র বাবু অঙ্কে তুখর। এই যে অঙ্ক একটি বিষয়কে আইডেন্টিফাই করলাম যেখানে আপনি তুখর, বিষয়বস্তু সম্পর্কে কোনো বিশেষজ্ঞতাও যদি বোঝানো হয়ে থাকে, সেটাও কিন্তু অধিকরণ কারকের অন্তর্গত। আশা করছি প্রত্যেকটা বিষয় আপনার কাছে ক্লিয়ার। যদি অবশ্যই কারক সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে বলবেন। কিন্তু আমি আশা করছি আপনাদের কোনো প্রশ্ন আর থাকবে না।
যদি থাকে নির্দ্বিধায় বলবেন, নির্দ্বিধায় প্রশ্ন করবেন এবং অবশ্যই প্রশ্ন করার জন্য বা আপনাকে এসএলএসটির জন্য অর্থাৎ এসএলএসটির বিভিন্ন প্রশ্নপত্র যারা সলভ করতে চাইছেন ব্যাকরণগত দিক থেকে বা টেক্সটের দিক থেকে, এই যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটিতে আপনি জয়েন করতে পারেন একদম ফ্রি অফ কস্ট। সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপ, আপনারা নিশ্চিন্তে জয়েন করে আমাদের সাথে যুক্ত হতে পারেন, অর্থাৎ আমার সাথে যুক্ত হতে পারেন। আর আমার নাম নন্দিতা ঘোষ এবং আমার এই যেই টেলিগ্রাম চ্যানেলটি আছে সেটা হচ্ছে বি ইয়োরসেলফ। ঠিক আছে, এইটুকুনি এটির নাম। তো আজকের ক্লাস এই অবধি থাকছে। সকলকে অনেক ধন্যবাদ। অবশ্যই জানাবেন ক্লাসগুলো কেমন লাগছে, আপনাদের হেল্পফুল হলো কিনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ আজকে ক্লাসটা দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে ভালো থাকবেন, পড়াশোনার মধ্যে থাকবেন এবং তৈরি করতে থাকবেন, পজিটিভিটির মধ্যে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নমস্কার।